হ্যালো বন্ধুরা, সবাইকে আবারও স্বাগতম। আমি সাথী আর আপনারা দেখছেন আমার চ্যানেল সাথী এক্সপ্লেন। আর আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি এক অদ্ভুত ভয়ের কমেডি আর রোমান্সে মেশানো কোরিয়ান সিরিজের গল্প, যার নাম লাভলি হরিবিলি। এই সিরিজটা 2018 সালে রিলিজ হয়েছিল। আর এটা এমন এক গল্প যেখানে এক মানুষের সুখ আরেকজনের দুর্ভাগ্য হয়ে দাঁড়ায়। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। গল্প শুরু হয় এক জঙ্গলে, যেখানে একটি পরিবার তাদের মেয়ের জন্মকুণ্ডলী দেখানোর জন্য এক শামানের কাছে এসেছে। শামা যখন মেয়ের জন্মকুণ্ডলী দেখে খুব অবাক হয়। এরপর সে তার অসুস্থ ছেলের দিকে তাকায়। তখন তার মনে পড়ে তার গুরু বলেছিল ছেলের দুর্ভাগ্যের কারণে সে এভাবে অসুস্থ থাকবে যতক্ষণ না সে একই দিনে জন্ম নেওয়া অন্য একটি শিশুর ভাগ্য তার ছেলের সাথে বদলাবে। শামানের ছেলে খুবই অসুস্থ। শামান প্রথমে অন্য কোনো শিশুর ভাগ্য হস্তক্ষেপ করতে চাননি, তবে গুরু তাকে বোঝালেন না হলে তার ছেলে একই অবস্থায় থাকবে। শামান দেখে মেয়েটির জন্মকুণ্ডলী তার ছেলের সাথে একদম মিলে যাচ্ছে, তাই সে সব ভুলে গিয়ে দুইজনের ভাগ্য পরিবর্তন শুরু করে, যেন তার ছেলের ভাগ্য পরিবর্তন হয় এবং মেয়েটির ভাগ্য তার ছেলের ভাগ্যের বদলে তার উপর এসে পড়ে। মেয়েটির সমস্ত সুখ এখন তার ছেলের মধ্যে চলে আসে, আর তার ছেলের ভাগ্যের সমস্ত দুঃখ কাঁদে নিতে হয় মেয়েটিকেই। মেয়েটির নাম ইলসন এবং ছেলেটির নাম ইলচু। ইলচুকের মা তাকে জড়িয়ে ধরে বলে, এখন আর তোমাকে ভয় পেতে হবে না, আর তুমি কখনোই আর অসুস্থ হবে না। এ সময় ইলচুকের হাতে একটি লকেট দেখা যায়। ধীরে ধীরে সময় এগোতে থাকে, শিশুরাও বড় হতে থাকে এবং তন্ত্রমন্ত্রের প্রভাবও স্পষ্ট হতে শুরু করে। একদিকে ইলচুকের জীবনে সুখ আসতে থাকে, অন্যদিকে দরিদ্র ইলসনের ভাগ্য ধ্বংসের পথে চলে। তার মা বাবা হঠাৎ করে দেউলিয়া হয়ে পড়ে। সে ধনী নারী যিনি একসময় ছিলেন এখন দরিদ্রের কষাঘাতে নাজুক অবস্থায় প্রায়। অন্যদিকে ইলচুক সাফল্যের সিঁড়ি চড়েছে। তার নাম বদলে ইউ ফ্লিপ হয়ে যায়, আর কেউ তার আসল নাম ইলচুক জানে না। ফ্লিপ তখন খুবই জনপ্রিয় সুপারস্টার, যিনি অনেক পুরস্কার পেয়েছেন। কিন্তু দুঃখজনকভাবে ইলসনের অবস্থা প্রায় ভূতের মতো হয়ে যায়। সে কোনো কাজ করতে পারে না। ইলসন একজন লেখিকা হতে চেয়েছিল, তাই সে নিয়মিত লিখত, কিন্তু আজ পর্যন্ত কেউ তার লেখা বইটি কেনেনি। একবার ইলসন ভূতের মতো অবস্থায় তার প্রেমিকের কাছে গেল। সেই দুঃখী ছেলেটি হাত জোর করে বলে, দয়া করে আমাকে ক্ষমা করো, আমাদের আলাদা হয়ে যাওয়া উচিত। তোমার এই দুর্ভাগ্যের জন্য আমিও বারবার ভেঙে পড়ি, বিপদে পড়ি। আমি আর হাসপাতালে যেতে চাই না। আমার মতে তুমি এই সব কাজ ছেড়ে দাও। এর চেয়ে ভালো হবে গিয়ে ভালো করে একবার গোসল করে আসো। লেখালেখির নেশায় তুমি সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস গোসল করো না। তোমার গা থেকে খুব বাজে গন্ধ আসে। এভাবে অপমান করে ছেলেটি ইলসনকে ছেড়ে চলে যায়। সত্যি বলতে ইলসনের অবস্থাও তখন যেন একেবারে ভূতের মতো। কিন্তু অন্যদিকে ফ্লিপ আজ আরেকটা পুরস্কার পায়, আর আজই তার জন্মদিন। ফ্লিপের ম্যানেজার আর সহকারী এ নিয়ে কথা বলছিল। ম্যানেজার ফ্লিপকে জিজ্ঞাসা করে, তোমার মায়ের থেকে কি জন্মদিনের শুভেচ্ছার ফোন পেয়েছো? তখন ফ্লিপ রাগে বলে, সে হয়তো দূরে কোথাও বসে টিভিতে আমাকে দেখছে। এখানেই আমরা বুঝতে পারি ফ্লিপ তার মায়ের সঙ্গে থাকে না, আর তার মায়ের নাম শুনলেই সে রেগে যায়। এরপর দেখা যায় ফ্লিপের কাছে হঠাৎ ফোন আসে তার প্রেমিকা ইউনার কাছ থেকে। ইউনা ফোনে কাঁদো কাঁদো গলায় বলে, তোমাকে খুব মিস করছি, দেখা করতে চাই। কিন্তু ফ্লিপ কোনো রকম অনুভূতি না দেখিয়ে কড়া গলায় বলে, এখন আমার হাতে একটু সময় নেই, আর সাথে সাথে ফোনটা কেটে দেয়। এরপর গল্পে দেখা যায় ফ্লিপের একজন লেখকের সাথে মিটিং ঠিক করা ছিল। লেখকের নাম ইয়ং। ফ্লিপ খুব অনিচ্ছার সাথে লেখক কি এর সাথে দেখা করতে যায়। দেখা যায় ফ্লিপের চোখে মুখে একটুও আগ্রহ নেই। এই বলে ফ্লিপ লেখককে একেবারে হেই করে কথা বলতে থাকে। একদিকে লেখকটি ধীরে ধীরে রেগে ওঠে। দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক সময় কথা থেকে তর্কে গিয়ে ঝগড়া শুরু হয়। কিন্তু ভাগ্য দেখো, ফ্লিপের তর্কের মাঝখানে হঠাৎ করে লেখকটি ফ্লিপের জন্মদিনের কেকের উপর পড়ে যায়। তার পুরো মুখ কেক দিয়ে ভরে যায়। এই দৃশ্য দেখে লেখকটি আরো বেশি ক্ষিপে যায়, আর লেখকটির মুখ ভরা কেক সব মিলিয়ে ব্যাপারটা একেবারে হাস্যকর হয়ে ওঠে। শেষে ফ্লিপ দেখে যে তার ম্যানেজার কাং তাকে একা ফেলে পালিয়ে গেছে। তার উপর হঠাৎ চারপাশ থেকে অদ্ভুত ভয়ঙ্কর আওয়াজ শুনতে থাকে। ফ্লিপ ভয়ে বিড়ালের মতো কুকড়ে গিয়ে সে গিয়ে বসে নিজের ভ্যানিটি ভ্যানের ভিতর। অন্যদিকে রাগে গজগজ করতে করতে লেখকটি নিজের মুখের কেক মুছছিল। তখনই ইলসন তাকে ফোন করে। লেখকটি ইলসনকে জিজ্ঞেস করে, তুমি কি গোস্ট লাভ স্টোরির দ্বিতীয় পার্টটি লিখেছো? ইলসন বলে, হ্যাঁ, লিখে ফেলেছি। তখন লেখক ইলসনকে ডাকে দেখা করতে। ইলসন যখন সেখানে যাচ্ছিল তখন ওই পথে দেখে কিছু গুন্ডা এক মেয়েকে ধাওয়া করছে, আর ঠিক সেই জায়গায় ফ্লিপও তার ভ্যানিটি ভ্যানে বসে সব দেখতে পায়। সেভাবে যায় মেয়েটাকে বাঁচাই, কিন্তু সাথে সাথে ভেবে বসে, যদি মুখ নষ্ট হয়ে যায় তাহলে কে আর কাজ দিবে। এইভাবে সে চুপচাপ ভ্যানের ভিতর বসে থাকে, ভয়ে দরজা আটকে ফেলে। কিন্তু ইলসন তখন একদম সুপার উইমেনের মতো দৌড়ে গিয়ে সে মেয়েকে বাঁচিয়ে ফেলে। ফ্লিপ জানালার ফাঁক দিয়ে সব দেখে আরো ভয় পেয়ে যায়, আর তার ভ্যানিটি আরো ভালোভাবে লক করতে থাকে। গুন্ডারা এবার ফ্লিপের দিকে তেড়ে আসে, কিন্তু ভাগ্যের খেলায় ফ্লিপ বেঁচে যায় আর ইলসন আহত হয়।
কারণ ফ্লিপের ভাগ্য সবসময় ভালো আর ইলসনের ভাগ্য সবসময় দুঃখ বয়ে আনে। এখান থেকে দৃশ্য কাট হয়ে যায়। এবার দেখানো হয় ফ্লিপকে তার বাড়িতে। বাড়ি ফিরে সে নিজের মনেই বারবার বলে, বাঁচলাম বাঁচলাম আল্লাহ, আবার বেঁচে গেলাম। এরপর ফ্লিপ তার সহকারী হুরকে জিজ্ঞেস করে, ওই মেয়েটা কোথায়, যে মেয়েটা আমাকে বাঁচালো? হুর অবাক হয়ে বলে, বস কোন মেয়ে, আপনি তো একাই ছিলেন। এদিকে ইলসনকে দেখানো হয় সে একাই গিয়ে নিজেই একাই ব্যান্ডেজ করিয়ে নেয় আর চুপচাপ ফিরে আসে। ইলসন আবার ফিরে আসে সেই জায়গায় যেখানে তার ফ্লিপের সঙ্গে দেখা হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে পৌঁছে সে দেখে ফ্লিপের কোনো খোঁজ নেই। চারপাশে একেবারে নিস্তব্ধতা, তবে এক কোণে মাটিতে পড়েছিল ফ্লিপের লকেটটি। ইলসন চুপচাপ লকেটটি তুলে নেয়, বুকের কাছে ধরে রাখে আর তার অজান্তে চোখ দুটো ছলছল হয়ে ওঠে। এরপর সে সোজা চলে যায় হাসপাতালে নিজের শরীরের চেক আপ করাতে। হাসপাতালেই তার দেখা হয় লি সুজান নামে এক পরিচিত ছেলের সাথে। সুজান আগে থেকে ইলসনকে চিনত। সুজান তখন একটু হেসে বলে, চল ডিনারে যাই। ইলসন একটু লজ্জা পেয়ে মুখ ঘুরিয়ে ফেলে, তারপর আসতে বলে, না আমি পারবো না, আমি গত 4 দিন ধরে গোসল করিনি, আমার চুল থেকেও গন্ধ আসছে। এগুলা ভেবে সে লজ্জা পেতে থাকে আর তার চোখে ক্লান্তি আর অবহেলার ছাপ। তখন আবার সুজান বলে, আমি খুব ব্যস্ত হয়ে পড়বো সামনে, তখন আর সময় পাবো না ডিনারের জন্য। এই কথা ইলসনের চোখ বড় হয়ে যায়। এখানেই জানা যায় লি সুজান একজন মুভি ডিরেক্টর আর তার প্রথম সিনেমার নাম হচ্ছে গোস্ট লাভ স্টোরি। সুজান ইলসনকে আরো বলতে থাকে, এই সিনেমার গল্পটা লিখেছেন কি ইয়ং। এই কথা শুনেই ইলসন স্তব্ধ হয়ে যায়। সে বিস্মিত কণ্ঠে বলে, কি, এই গল্পটা তো আমি লিখেছিলাম। কি ইয়ং তো আমাকে কথা দিয়েছিল এই গল্পে আমারই নাম থাকবে। সত্যি বলতে কি ইয়ং তাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে ইলসনই হবে গোস্ট লাভ স্টোরির মূল লেখিকা, কিন্তু এখন সব কেড়ে নিয়ে নিজের নামে চালিয়ে দিয়েছে। ইলসনের বুক ফেটে যায়, রাগে ফুঁসতে ফুঁসতে সে ছুটে যায় কি ইয়ং এর বাড়ির দিকে, গিয়ে গেটের সামনে দাঁড়িয়ে জোরে জোরে নক করতে থাকে, কি ইয়ং বাইরে আসো, তুমি আমার সঙ্গে প্রতারণা করেছো। কিন্তু দেখা যায় এত চিল্লাচিল্লির পর কিছুই হয় না, কেউ গেট খোলে না, কারণ কি ইয়ং ইতিমধ্যেই অন্য কোথাও চলে গেছে। কিছুদিন পর সে ফিরবে এমনটাই জানা যায়। তখন পাশে থাকা সাংচুক মৃদু গলায় বলে, তাহলে তুমি আসল লেখক আর তোমার সাথেই হয়েছে প্রতারণা? ইলসনের চোখে জল চলে আসে, সে চুপচাপ মাথা নাড়ে, হ্যাঁ এটাই সত্যি। অন্যদিকে পরের দৃশ্যে দেখা যায় ফ্লিপ পাহাড়ি পথে এক প্রযোজকের সাথে দেখা করতে যাচ্ছে। পথে সে হঠাৎ দেখে একটি সংবাদ, গোস্ট লাভ স্টোরি সিনেমার জন্য নায়ক চূড়ান্ত হয়ে গেছে। ফ্লিপ বিস্মিত হয়ে তার ম্যানেজার কাংকে জিজ্ঞেস করে, এটা কি, আমি তো এই সিনেমায় কাজ করার সম্মতি দেইনি, তাহলে এই খবর কিভাবে রটলো? তখন বোঝা যায় এই কাজটি করেছে ফ্লিপের ম্যানেজার নিজেই। ফ্লিপের সহকারী মুখ নিচু করে বলে, স্যার আসলে এই লাভ স্টোরিটা সত্যিই খুব ভালো, দর্শকেরা পাগল হয়ে যাবে। ফ্লিপ তখনও হতবাক, ঠোঁট কামড়ে ধরে, তার চোখে প্রতারিত হওয়ার বেদনা। ফ্লিপ তখন বলে, হ্যাঁ গল্পটা ভালো, কিন্তু আমি এসব ভৌতিক সিনেমা একদম পছন্দ করি না। আসলে ফ্লিপের ছোটবেলা থেকেই ভূতের ভয় আছে। অন্যদিকে ইলসনও চলে এসেছে সেই পাহাড়ি জঙ্গলে। সে নিজের মায়ের কবরের সামনে বসে একটি কেক কাটে, তারপর কবরের পাশে বসেই বলে, মা তুমি বলেছিলে আমার ভালো সময় আসছে, কিন্তু আমার দুর্ভাগ্য কিছুতেই পিছু ছাড়ছে না। কথাগুলো বলতে থাকে আর কান্না করতে থাকে। অন্যদিকে ফ্লিপ সেই জঙ্গলে কোনো প্রযোজককে খুঁজে পায় না, বরং হঠাৎ করে তার সঙ্গে দেখা হয় একজন বাবার, আর এই বাবাই হলেন সেই সামানের গুরু, অর্থাৎ তার মায়ের গুরু। তখন ফ্লিপের অ্যাসিস্ট্যান্ট বলে, স্যার আপনি এত দূর এসেছেন, তাহলে চলুন না এই বাবাজির কাছে একবার আপনার কুণ্ডলী দেখিয়ে নেই। বাবা কুণ্ডলী দেখে হঠাৎ থেমে যান, তার চোখে বিস্ময়। তিনি বলেন, এই লোক তো 24 বছর আগেই মারা গেছে। ফিলিপ তখন হেসে বলে, ভালোই মজা করছেন তো, তাহলে আপনার সামনে যে আমি দাঁড়িয়ে আছি, তাহলে আমি কি ভূত? বাবা গম্ভীর হয়ে বলেন, তুমি বেঁচে আছো ঠিকই, কিন্তু সর্বদা তোমার মাথার ওপর বিপদের ছায়া থাকবে। ফিলিপ তখন বিরক্ত হয়ে তার অ্যাসিস্ট্যান্টকে বলে, এইসব বাজে কথা শুনতে এসেছি, চলো এখান থেকে চলে যাই, এই ঝামেলাতে আমাদের দেরি হয়ে গেছে। তখন ওই বাবা আবার বলেন, আজ থেকে 8 বছর আগে তোমার ওপর এক বড় বিপদ এসেছিল, মনে আছে? এই কথা শুনে ফ্লিপ থমকে যায়, কারণ সত্যিই 8 বছর আগে সে এক মারাত্মক দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছিল, কিন্তু তবুও সে বাবার কথা বিশ্বাস করতে চায় না। তখন বাবা আবার বলেন, তুমি এক মেয়ের সৌভাগ্য চুরি করে নিয়েছো, বলো তো ঠিক বললাম কিনা? ইলচুক শুনেই ফ্লিপ চমকে ওঠে। এটা তার শৈশবের নাম, যা আজকাল কেউই জানে না, অর্থাৎ সে তার নামটি গোপন রেখেছে। অন্যদিকে নির্জন সেই বনভূমিতে ইলসন নিজেও যেন এক ভূতের মতো লাগছিল, কিন্তু সে থেমে যায়নি। এক কোণে বসে গল্পের স্ক্রিপ্ট লেখা শুরু করে।
আর অদ্ভুতভাবে সে যা যা লেখে তা সবকিছুই বাস্তবে ঘটতে শুরু করে ফ্লিপের সঙ্গে। সে লিখেছিল হিরোর গাড়ি খাদে পড়ে যাবে এবং মাটির নিচে চাপা পড়ে যাবে, আর বাস্তবে সেটাই ঘটে ফ্লিপের সাথে। তার গাড়ি সত্যি খাদে পড়ে যায় এবং মাটি চাপা পড়ে। তখন তার অ্যাসিস্ট্যান্ট ভয়ে কাঁপতে থাকে। সে বলে, স্যার, বাবাজি যা বলেছিলেন সব সত্যি হচ্ছে। আপনার দুর্ভাগ্য এখন আমার উপরেও এসে পড়েছে। আমারও তো একটা পরিবার আছে, আমি বাঁচতে চাই। তখন ফ্লিপ বলে, এসব কিছু না, কিছুই হবে না। কিন্তু তখন ইলসন যখন বন পেরিয়ে যাচ্ছিল, হঠাৎ তার চোখে পড়ে ফ্লিপের গাড়ির দিকে। 1 সেকেন্ড দেরি না করে সে যেন আবার এক সুপার ওম্যানে পরিণত হয়। সে ছুটে যায় খাদে পড়ে থাকা গাড়ির কাছে, আর ফ্লিপকে সে মৃতপ্রায় অবস্থায় গাড়ি থেকে টেনে বের করে। ফ্লিপ তখন তার জীবন রক্ষাকারীর মুখটি দেখতে চায়, অর্থাৎ ইলসনের, কিন্তু সে তখনও দেখতে পারেনি। অন্যদিকে ইলসন যখন দেখে যে কয়েকজন লোক সেই জায়গার দিকে আসছে, তখন সে আর দেরি না করে ফ্লিপকে সেভাবে রেখে সেখান থেকে চলে যায়। এরপর পরবর্তী দৃশ্য চলে আসে হাসপাতালের দিকে। ফ্লিপ তখনও জীবিত এবং বেঁচে গেছে। এই খবর ছড়িয়ে পড়তেই বহু সাংবাদিক লাইন ধরে দাঁড়িয়ে যায় হাসপাতালের সামনে। তখনই তার ম্যানেজার কাং এসে ফ্লিপকে বের করে নিয়ে যায়। ফ্লিপ বলে, আমি অনেক চেষ্টা করেছিলাম জানার জন্য কে আমাকে বাঁচিয়েছিল, কিন্তু কিছুই খুঁজে পাইনি আমি। তবে আমি মনে করি সে অবশ্যই খুব শক্তিশালী কেউ ছিল, কারণ যে অবস্থায় আমি ছিলাম সেখান থেকে আমাকে বাঁচানো কোনো পাতলা দেহের মেয়ে বা দুর্বল লোকের কাজ না। তারপর সে আরো বলে, আমার কিছুই মনে নেই, কিন্তু এটা নিশ্চয়ই কোনো শক্তিশালী মানুষ ছিল। এরপর টিভির স্ক্রিনে দেখা যায় নিউজ হেডলাইন, এক অজানা ব্যক্তি অভিনেতা ফ্লিপকে প্রাণে বাঁচিয়েছেন। তার শুধু একটি জামার কাপড় রয়েছে। তিনি সেই অজানা মানুষটির সঙ্গে দেখা করতে চান। ইলসন যখন এই খবর দেখে তখন সে চমকে ওঠে, কারণ সেই তো সেই দিন ফ্লিপকে বাঁচিয়েছিল। তখন ইলসনের বান্ধবী বলে, তুমি কি জানো ফ্লিপ কত বড় একজন অভিনেতা? সে যখন নিজে থেকে তোমার সঙ্গে দেখা করতে চাইছে, তখন অবশ্যই তোমার যাওয়া উচিত। এই সুযোগে তুমি তোমার স্ক্রিপ্টটাও দেখাতে পারো, হয়তো তোমার কোনো কাজও হয়ে যেতে পারে। এদিকে ইলসন এবার ভাবতে শুরু করে, সে কি ফ্লিপের সঙ্গে দেখা করবে। অবশেষে সে রাজি হয় দেখা করতে যাবে ফ্লিপের সঙ্গে, কিন্তু তার আগে সে একটি ফোন কল পায়। সং নামের এক ব্যক্তি তাকে দেখা করতে বলে। ইলসন যখন সং এর সাথে দেখা করতে যায়, তখন সং বলে, আমি প্রডিউসারের সঙ্গে কথা বলেছি, সে রাজি হয়েছে। যতদিন না মূল লেখককে খুঁজে পাওয়া যাচ্ছে, ততদিন তুমি এই গল্পের রাইটার হিসেবে কাজ করবে। এই কাজ তোমার বিখ্যাত করে দেবে। এই কথা শুনে ইলসনের মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। সং আবার বলে, তুমি শুধু ফ্লিপকে ঠিকভাবে বুঝিয়ে বলো, তাকে কনফিউজ করো, তাহলেই সব ঠিক। এবার ইলসন ভাবে, আমি তো এমনিতেই ওর সঙ্গে কথা বলতে যাচ্ছি, আর ভালো করেই কথা বলবো। এরপর ইলসন যায় ফ্লিপের দেখা করতে। সে তার চুলগুলো সামনে ফেলে রাখে, একেবারে ভূতের মতো লুক নিয়ে, যেন রীতিমতো ভয় দেখায়। এভাবে সে উঠে ফ্লিপের সঙ্গে লিপটে। ফ্লিপ তাকিয়ে থাকে কিছুক্ষণ, আর তখনই সে চিনে ফেলে তাকে। এ তো সেই মারকুটে মেয়েটা, সেদিন গুন্ডাদের যেভাবে মেরেছিল, ঠিক সেই ভয়ানক মেয়ে। ফিলিপ তো আগে থেকেই অনেক ভীত, ভূতের কথা শুনলেই সে অনেক ভয় পায়। এবার সে আরো চুপচাপ হয়ে যায়, একদম জমে যায় ইলসনকে দেখে। এদিকে ইলসনের মনে তখন সংজিং এর কথা বারবার ঘুরছে। তোমাকে অভিনেতার উপর ভালো ইমপ্রেশন ফেলতে হবে। তাই ফিলিপকে ইমপ্রেস করার জন্য ইলসন চুপচাপ তাকিয়ে থাকে তার চোখের দিকে, নির্বাকভাবে এক দৃষ্টিতে। ফিলিপ মনে মনে আরো ভয় পেয়ে যায়, এ মেয়ে এভাবে তাকিয়ে আছে কেন? এটা কি ইমপ্রেশন না হিপনোটাইসিস? এরপর ইলসন হঠাৎ বলে বসে, ফিলিপ, আমি তোমার সঙ্গে একটু কথা বলতে চাই। ঠিক তখনই তার অ্যাসিস্ট্যান্ট হুর এসে বলে, না ম্যাডাম, এখানে কোনো ফ্যান মিটিং হচ্ছে না, সরি, এখন স্যারের সাথে কথা বলা যাবে না। ফিলিপ তখন এতটাই ভয় পেয়ে যায় যে লিফটের দরজা খুলতেই সে পালাতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যায়। এদিকে ইলসন তাকে থামাতে গিয়ে তার অ্যাসিস্ট্যান্ট উইলকে তুলে ফেলে দেয়। বেচারা ফিলিপ তখন কাঁপতে থাকে ভয়ে। ঠিক তখনই সুসান আর প্রডিউসার এসে হাজির হয়। ইলসন দ্রুত বলে ওঠে, এখানে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, সবাই বুঝে পরিস্থিতি ভুল হয়েছে। এবং তারপর তারা সবাই একসাথে বসে গল্প করে। এবার ইলসন দেখায় তার লেখা গোস্ট লাভ স্টোরি পার্ট 2। তখন ফ্লিপ একদম রেগে উঠে বলে, তুমি তো আমার গতকালের জীবনের ঘটনাটাই লিখে ফেলেছো। ইলসন ঘাবড়ে যায়, না না, এটা একদম কাকতালীয় ব্যাপার, আমি কিছুই কপি করিনি। ফ্লিপ তখন সন্দেহ করে, তুমি রায়ানকে চেনো কিভাবে বলো তো? ইলসন উত্তর দেয়, ও আমার গল্পের একটা চরিত্র। কিন্তু এখানেই চমক, রায়ান ছিল ফ্লিপের এক্স গার্লফ্রেন্ড। এখান থেকেই ফ্লিপের সন্দেহ আরও বেড়ে যায়। সে বলে, তুমি তো আমার পুরো গল্পটা কপি পেস্ট করে ফেলেছো, এই কাজ আমি তোমার সঙ্গে করব না।
সে ইলসনের লেখা নিয়ে কাজ করতে স্পষ্টভাবে অস্বীকৃতি জানায়। ইলসন তখন বলে, কমপক্ষে একবার শুনে তো যাও। কিন্তু ফ্লিপ তার ম্যানেজার আর অ্যাসিস্ট্যান্টকে বলে, পিছনে তাকিও না, একেবারে দৌড়ে বেরিয়ে চলো এখান থেকে। এ তো মেয়ে না, এ একদম একটা ভূতনি। তবুও ইলসন ওকে আটকে দেয় আর বলে, তুমি তো বলেছিলে গল্পে পরিবর্তন আনতে, আমি তো সেটাই করব। ফিলিপ রেগে বলে, তুমি কেমন রাইটার, আমি বললেই পরিবর্তন করবে? তোমার মতো সস্তা লেখকের সঙ্গে আমি কাজ করব না। এই বলে ফিলিপ একেবারে চলে যায়। এদিকে সুগান চাং এসে ইলসনকে সান্ত্বনা দিয়ে বলে, চিন্তা করো না, অন্য অভিনেতাও আছে, আমি অন্য কারোর সঙ্গে কথা বলবো তোমার গল্প নিয়ে। কিন্তু ইলসন আত্মবিশ্বাসের সঙ্গে বলে, না, আমি একদম চিন্তিত না, আমি নিজেই গল্পে পরিবর্তন আনবো আর ফ্লিপের সঙ্গে আবার নিজের মতো করে কথা বলবো। অন্যদিকে ফ্লিপের বাসায় আগে থেকে কেউ গোস্ট লাভ স্টোরি পার্ট 2 রেখে গেছে। ফিলিপের অ্যাসিস্ট্যান্ট তখন বলে, স্যার একবার পড়ে দেখুন। ফিলিপ প্রথমে রাজি না হলেও ফুল যখন জোর করে অনুরোধ করে তখন ফিলিপ পড়া শুরু করে। কিন্তু হঠাৎ ওই গল্পের একটা পৃষ্ঠা বাতাসে উড়ে যায়। পৃষ্ঠাটা ধরতে গিয়ে হঠাৎ ওই ফিলিপ একটা চেয়ারের নিচে আটকে যায়। ঘরে তখন কেউ ছিল না যে তাকে উদ্ধার করতে পারে। ঠিক তখনই ইলসন, যিনি ইতিমধ্যে গোস্ট লাভ স্টোরির দ্বিতীয় অংশটি সম্পাদনা করেছিলেন, ভেতর থেকে অদ্ভুত সব শব্দ শুনতে পান। কৌতূহলবশত তিনি দেখতে পান ফিলিপের বাড়ির দরজাটা খোলা। সে ভেতরে ঢুকেই হঠাৎ যেন ভূতের মতোই ফিলিপের সামনে এসে দাঁড়ায়। ফিলিপ চমকে উঠে বলে, এই ভূতটা আবার চলে এসেছে। সে ভীত কণ্ঠে জিজ্ঞেস করে, তুমি ঘরে ঢুকে পড়লে কিভাবে? ইলসন শান্তভাবে উত্তর দেয়, আমি গল্পের দ্বিতীয় অংশ নিয়ে এসেছি, তুমি একবার পড়বে। ফিলিপ বিরক্তভাবে বলে, তুমি কি মনে করো আমি এখন এই অবস্থায় তোমার গল্প পড়তে পারবো? ইলসন বলে, ঠিক আছে, আমি আগে তোমাকে সাহায্য করি, কিন্তু তার বদলে তোমাকে আমার গল্পটা পড়তেই হবে। ফিলিপ রাজি হয়ে যায়। এরপর ইলসন তাকে চেয়ারের নিচ থেকে টেনে বের করে আনে আর ফিলিপ সেই সময় গল্পটা পড়তে থাকে। গল্প পড়তে পড়তে হঠাৎ ফিলিপ প্রশ্ন করে, তুমি রায়ানকে কিভাবে চেনো? ইলসন বলে, আমি তো আগেই বলেছিলাম সে আমার গল্পের একটা চরিত্র। তখন ফিলিপ জানায় যে রায়ান আসলে বাস্তবে একজন মানুষ ছিল, তার প্রাক্তন প্রেমিকা। ইলসন তখন চমকে ওঠে এবং হাসতে শুরু করে। ফিলিপ রেগে গিয়ে বলে, তুমি কি মৃত একজন মানুষকে নিয়ে হাসছো? এখানে প্রথমবারের মতো আমরা জানতে পারি রায়ান আসলে মারা গেছে। এবং ঠিক সেই সময়ে ইলসন আচমকা ফিলিপকে ভয় দেখাতে শুরু করে। ইলসন বলে, আমি ভীষণ অদ্ভুত আওয়াজ শুনছি, কিন্তু ফিলিপ কিছু করতে পারছে না। সে তো আগেই খুব কাঁপু কাঁপু, আর এই সব শুনে তার ভয় আরো বেড়ে যায়। তখন ইলসন তার কাছে এসে বলে, এখানে কিছুই নেই, কোনো আওয়াজও আসছে না, তুমি অকারণে ভয় পাচ্ছ। এই কথা বলে ইলসন তখন বাড়ি যাওয়ার প্রস্তুতি নেয়। ফিলিপ তখন হঠাৎ চেঁচিয়ে বলে, তুমি কোথায় যাচ্ছ? তুমি তো আমাকে এত ভয় দেখিয়েছো, এখন আমাকে একা রেখে যাবে না। এই কথা বলে ফিলিপ ইলসনের ওপর পড়ে যায়। তাদের নজর পড়ে টিভির দিকে। সেখানে খবর দেখাচ্ছে লেখক কি ইয়ং মারা গেছেন। ইলসন আর ফিলিপ উভয়ই অবাক হয়ে যায় এই সংবাদ দেখে। ফিলিপ ইলসনকে প্রশ্ন করে, তুমি আসলে কে? ফিলিপ এই প্রশ্ন করে কারণ ইলসন যে এসেছে তাতে একই ঘটনা লেখা ছিল। ইলসনও বাড়ি ফিরে এই সব বিষয় নিয়ে ভাবতে থাকে। তখন হঠাৎ একটি মেসেজ আসে লেখক কিয়ং এর থেকে, যে তাকে দেখা করতে বলেছে এক নির্দিষ্ট জায়গায়। ইলসনের তখন মনে হতে থাকে লেখক কিয়ং বেঁচে আছেন। সে সংচুং অর্থাৎ সাং এর সঙ্গে সেই জায়গায় যেতে প্রস্তুত হয়। লেখক কিয়ং যে হোটেলে দেখা করার জন্য বলেছিল সেখানে ফিলিপও উপস্থিত ছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। দূর থেকে ফিলিপ লেখকের ছায়া দেখে। ম্যানেজারকে জিজ্ঞেস করে, লেখিকা কি সেখানে আছে? ম্যানেজার বলে, ওখানে কোনো মেয়ে নেই। ফিলিপ সন্দেহ দূর করতে ছায়ার পিছু নেয়। অন্যদিকে ইলসনও ফিলিপকে দেখে ডাক দেয়, কিন্তু ফিলিপ শুনতে পায় না। ইলসন তার পিছু নেয়, কিন্তু পথে কেউ এসে তাকে বাধা দেয়। এদিকে ফিলিপ চলে যায় এক অন্ধকার নির্জন স্থানে। সেখানে সে খুব ভয় পাচ্ছে, আর তার উপর আজ সে রায়ানের ভূতও দেখতে পায়। অন্যদিকে ইলসন আর সাং লেখককে খুঁজে পাচ্ছিল না। তখন সাং বলল, দয়া করে দেখাও তো লেখক কিয়াংগাং তোমাকে যে মেসেজটা পাঠিয়েছিল। কিন্তু ইলসনের ফোনে কোনো মেসেজই তখন ছিল না। সে মেসেজটা কোথায় গেছে সে খুঁজেও পাচ্ছে না। ফিলিপের ভয় এতটাই বেড়ে যায় যে তার অবস্থা খুব খারাপ হয়ে ওঠে। আর এইদিকে অসহায় ফিলিপ তো দৌড়াতে দৌড়াতে হঠাৎ গড়িয়ে পড়ে আর সরাসরি ইলসনের ট্রাকের উপর আছড়ে পড়ে। ইলসনের সঙ্গে সে বাড়িতে পৌঁছায়। ফিলিপের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। এক সময় ফিলিপের ফোন বাজে। সে জানতে পারে যে তাকে সেই রাতেই বাঁচিয়েছিল ইলসনই। ফিলিপ ইলসনের দিকে তাকিয়ে বলে, এটাই কি পৃথিবীর শেষ মানুষ যাকে আমাকে বাঁচাতে হয়েছিল?
ফিলিপ ইলসনকে সঙ্গে নিয়ে যেতে বলে, কারণ তার সঙ্গে কথা বলতে চায় এবং হাত ধরেছে, কিন্তু ইলসন হাত ছাড়াতে চাইলেও সে পারছে না। ফিলিপের আগে থেকে কোমরটা ভেঙে গেছে, সে আরো ভেঙে দেয়। তারপর ইলসন বলে, তাড়াতাড়ি আমার সঙ্গে এসো, তোমার কোমরটা সারিয়ে দেব। কিন্তু দেখা যায় সে কোমর সারানোর অজুহাতে ফিলিপের কোমরের উপর বসে যায়। ফিলিপ হেসে বলে, তুমি কি পিঠ সারাচ্ছ নাকি আমার কোমরটা আরো ভেঙে দিচ্ছ? এদিকে ফিলিপের অবস্থা পুরোপুরি খারাপ, তাই তাকে ইলসনের সঙ্গে সেই রাতে থাকতে হয়। আবার ইলসন বসে গল্প লেখার চেষ্টা করে। আজ ইলসনের ঘুম পেতে শুরু করে, তাই সে টেবিলের উপরই ঘুমিয়ে পড়ে। হঠাৎ করেই অদ্ভুত ঘটনা ঘটে, ল্যাপটপের কিবোর্ড নিজে থেকে নড়তে শুরু করে আর স্ক্রিপ্ট স্বয়ংক্রিয়ভাবে লিখতে থাকে। এরপর পরের দিনে দৃশ্যে আসে। ফিলিপ ইলসনকে বলে, আমি জানতে পেরেছি তুমি সেই দিন আমার জীবন বাঁচিয়েছো, তাই এখন আমি তোমাকে সাহায্য করব। তোমার এই স্ক্রিপ্টটা আমি কিনবো। ইলসন জিজ্ঞেস করে, তুমি কি গল্পে কাজ করবা? ফিলিপ হাসি মুখে বলে, কে বলেছে আমি কাজ করব? আমি তোমার স্ক্রিপ্ট কিনবো, তারপর সেটা হয়তো ঝুড়িতে ফেলবো বা চিড়ে ফেলবো, কিন্তু তোমাকে পুরো টাকা দেব। ইলসন ক্রুদ্ধ হয়ে ওঠে। ফিলিপ তাকে পরামর্শ দেয়, তুমি এই লেখালেখির কাজটা ছেড়ে দাও। যতটা জানি তুমি খুব খারাপ গল্প লেখ। ভবিষ্যৎ বিদ্যা করাই তোমার জন্য ভালো, কারণ তুমি ভবিষ্যৎ খুব ভালো বলতে পারো। ইলসন রাগ করে বলে, আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, আমি আমার কোনো গল্প বিক্রি করতে চাই। সো গাইস, এই সুন্দর ও হাস্যকর মুহূর্তের মাধ্যমে নাটকটির প্রথম পর্ব এখানেই শেষ হয়। দ্বিতীয় পার্টটি আরো অনেক বেশি হাস্যকর, সুন্দর ও রোমাঞ্চকর হতে চলেছে। তাই দ্বিতীয় পার্টটি দেখার জন্য হলেও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলো না। আশা করি দ্বিতীয় পার্টটি খুব শীঘ্রই দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার চ্যানেলের সাথেই থাকবে। সো আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।